একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে এই রাজনীতিতে আপনার কিভাবে আসা? আমার আসলে রাজনীতিতে আসা আমার বাবাকে দেখে। আচ্ছা। আমার বাবা জাগদলের সাথে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জাগদল ফাউন্ড করেন তখন থেকেই উনি রাজনীতিতে ছিলেন। আম্মু, সবাই তো তার পরিবার নিয়ে আন্দোলনে যায়। আমার বাবাও তো শুনি একজন বড় নেতা। তো আমার বাবাকে কেন দেখি না? সন্তানের এই প্রশ্নটাই যাকে জুলাইয়ে রাস্তায় নামতে বাধ্য করেছেন, যিনি সন্তানের কাছে একজন সত্যিকারের আদর্শ বাবা হিসেবে থাকতে চেয়েছেন, তিনি হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনমো সাইফুল ইসলাম। ওই সময় তারা অনেকে খুব মানুষ দেখানো কোনো রাজনীতিতে বিশ্বাসী নন, যিনি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে দল এবং দেশের কাজে সদা তৎপর, যিনি বিশ্বাস করেন যারা সত্যিকারের ত্যাগী তাদের দল মূল্যায়ন করবে এবং ভবিষ্যতে যেন কেউ আর ক্ষমতার অপব্যবহার করতে না পারেন সে কথাই ব্যক্ত করছিলেন আনমো সাইফুল ইসলাম। জনাব তারেক রহমান উনি আমাদেরকে যে নির্দেশনা দিলেন সেটা হচ্ছে যে আনমো সাইফুল ইসলামের প্রতি এলাকার জনগণেরও রয়েছে অগাধ বিশ্বাস আর ভালোবাসা। ভাইয়া, ভিডিও বাংলায় স্বাগত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনার ভিডিও বাংলা সব। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, এত ব্যস্ততার মাঝেও আজকে আপনি এসেছেন। আমরা তো জানি যে রাজপথের সংগ্রাম মানেই সাইফুল ভাই, দলের দুর্দিন মানেই সাইফুল ভাই। সব জায়গাতে যখন দলের একটা ক্রান্তিকাল গিয়েছিল তখন আপনি সব বিষয়ে কথা বলবো, কিন্তু একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে এই রাজনীতিতে আপনার কিভাবে আসা? আমার আসলে রাজনীতিতে আসা আমার বাবাকে দেখে। আচ্ছা। আমার বাবা জাগদলের সাথে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জাগদল ফাউন্ড করেন তখন থেকেই উনি রাজনীতিতে ছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমার বাবা বিফোর লিবারেশন আওয়ামী মুসলিম লীগ করতেন এবং সক্রিয়ভাবে আওয়ামী মুসলিম লীগ করতেন। তো একটা পর্যায়ে আফটার লিবারেশন মানে স্বাধীনতার পর যখন আর রাজনীতির কোনো গ্রাউন্ড ছিল না এই দেশে, একটা একনায়কতন্ত্রের মতো ছিল, বাট তখন থেকে আমার বাবা রাজনীতি থেকে পুরোপুরি নিজেকে মানে সরিয়ে নেন। তারপর আবার দেখেছিলাম, তখন তো আমি খুব ছোট, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, এরপর উনি পরে তো আসলে আমাদের বিএনপি, প্রথম তো ছিল জাগদল। যখন জাগদল করেন তখন আমার বাবা সরাসরি জাগদলের সাথে ছিলেন। আমার বাবাকে দেখি আর ইন্সপাইরেশন আমার, এবং আমি আমার বাবা মায়ের আসলে একমাত্র ছেলে হওয়ার পরেও অনেক রিস্ট্রিকশন ছিল আমার লাইফে, বাট একটু বড় হওয়ার পরে আপনার বিশেষ করে 90-এর সময়কার কথা বলছি, ওই আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের ওই সময়ের কথা বলছি। এর পরপরই যখন স্বৈরাচার মানে এরশাদ যখন এই তার মসনদ থেকে আমাদের মা মানে আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, এই উনি তো ছিলেন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল নায়ক। তো উনি যখন হটালেন এরপরে আমার এরপরই আমার রাজনীতির এটা মানে ওই সময় 90 দশক থেকে আমার রাজনীতি শুরু। বাবার এক ছেলে আপনি, বর্ণাঢ্য একটা জীবন ছিল, রাজনীতিতে আসলেন, কিন্তু যখন রাজনীতিতে আসলাম 17 বছর বিশাল একটা সংগ্রাম গিয়েছে। এখন কি সেই কোনো একটা মুহূর্ত মনে পড়ে যে 17 বছরে, যেটা মনে হলে এখনও আপনি কিছুটা নস্টালজিক হয়ে যান? কিছু ঘটনা যেটা কোনোদিনই ব্যক্ত করা যাবে না, কিছু বিষয় থাকে যেগুলি কখনই বলা যায় না, বলা হয় না এবং বলাও যাবে না। বাট এটা ছাড়াও কিছু বিষয় আছে যেগুলো মনে হলে শিহরিত হয়ে যায়। সেটা হচ্ছে আপনার 1/11-এর পরে মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন আমাদেরকে মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা যখন ডিস্ট্রয় করে যখন তারা ক্ষমতাটা নিজেরাই নিয়ে নিল, তো ওর পরপর এই আপনার যখন আবার আমাদের পথ চলা শুরু, ঠিক সেই সময়টার কথা, সেটা হচ্ছে আপনার মুক্তাঙ্গনে। আমাদের ওই সময় এই মুক্তাঙ্গনের অর্ধেকটুকুও আমরা ভরতে পারতাম না, মানে লোক সমাগম হতো না। এইরকম একটা ছোট্ট একটা পিকআপের উপরে মুক্তাঙ্গনে প্রোগ্রামটা ওই জায়গায় হতো। আপনার এই অঞ্চলে তো কোনো প্রোগ্রাম কেউ নিয়ে যায় না, তো জিপিওর সামনে থেকে আমি আপনার প্রথমে শ্যামপুরের ব্যানার খুলে প্রোগ্রাম নিয়ে ঢুকতাম,
এরপরে আবার আমি নিজেই আবার আপনার এই ড্যামরার ব্যানার নিয়ে আবার আমি ঢুকতাম যে এই জায়গাটাকে ফিল আপ করার জন্য, মেকআপ করার জন্য, এবং একটা অনেক লং টাইম, দীর্ঘ সময় আমি কোন দর্শনে রাজনীতি করি, এই জায়গার মধ্যে আমি যার দর্শনের রাজনীতি করি ওনার দর্শনটাই সবার কাছে তুলে ধরাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। ওনাদের দর্শন যদি সবার কাছে এস্টাবলিশড হয়, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হ্যাঁ, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনাদের দর্শন যখন আপনার ইস্টাবলিশ সবার কাছে হবে, আমি তখন নিজেই ইস্টাবলিশড হয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যেটা ঘোষণা দিয়েছেন যে 31 দফা, অনেকে বলে কি আছে 31 দফায়, আমি বলবো কি নেই 31 দফায়। একটা রাষ্ট্র কাঠামো এবং একটা রাষ্ট্র মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজন, যদি 31 দফাটাকে যদি আমরা সেটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি, তবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল, ওনার যে স্বপ্ন সাথ ছিল, এরপরে ওনার সেই বাকি কাজগুলো টেনে নিয়ে গিয়েছেন আমাদের মা, আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, হ্যাঁ, এবং সেইটাকে আধুনিকায়ন মানে একটা সুন্দর আধুনিক একটা রূপরেখার মধ্যে দাঁড় করিয়েছেন সেই 19 দফা থেকে, যেটা উনি 31 দফায় নিয়ে গিয়েছেন। 16 বছর তো আমরা সংগ্রাম করেছি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং গণতন্ত্র রক্ষা করার জন্য। বিএনপি কিন্তু একবারও জনাব তারেক রহমান এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু উনি সংগ্রাম করেননি। এটা প্রুফ কিন্তু আমরা দেখেছি যে আপনার এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাইলেই কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বসে যেতে পারতাম, আমরা কিন্তু সেটা চাইনি। আপনি তো সেই তৃণমূল থেকে উঠে এসেছেন, আপনি তো সবকিছু জানেন দল সাজাতে কি প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো যে মহানগর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব আপনি কেমন দেখতে চাচ্ছেন? অবশ্যই এখন তো আর আন্দোলন সংগ্রাম না, এখন তো শুধুই রাজপথ না, এখন রাষ্ট্র কাঠামো। পাশাপাশি যারা দীর্ঘ এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করে একটা ফ্যাসিস্ট সরকারকে যারা হটিয়েছে, এইরকম ওদের কি প্রথম মূল্যায়নটা করতে হবে, যারা মানে যে এই জায়গায় সশরীরে আন্দোলনে ছিল, এক দিনের জন্য যে পালিয়ে যায়নি। অনেকে কিন্তু রাজনীতিতে জন্মই হয়েছে 2011-12 সালের পরে, আবার অনেকে আবার তারও অনেক পরে, আবার অনেকে অনেক কৌশল অবলম্বন করছে, সেটাও অন্য বিষয়। কিন্তু যারা এইরকম কাউকে দিতে, সর্বপ্রথম হচ্ছে যে এরকম একজনকে নেতৃত্বে যে কর্মী বান্ধব, কর্মীদের প্রতি যার মমতা থাকবে, যার কাছে হ্যাঁ, যার কাছে আপনার সে তার এই নিজের কর্মীদেরকে নেতা বানাবে, এইটাই তার কাছে মূল উদ্দেশ্য থাকবে না। তার কাছে মূল উদ্দেশ্য থাকবে যে তার কাছে এইটা থাকবে না যে আমার লোককে আমি কমিটিতে বসাবো, আমার লোককে আমি কমিটিতে আনবো। তার কাছে হিসেব থাকতে হবে সবাই সমান, অ্যাজ এ জাজ হিসেবে। এইটা যদি হয়, এইরকম কাউকে হচ্ছে সর্বপ্রথম প্রয়োজন। ওই জায়গায় যাকে আপনি নেতৃত্ব আনবেন তার ব্যক্তিগত স্বার্থ থাকা যাবে না, আমি যেটা মনে করি। এবং লোভ লালসা তো নাই, একেবারে না। আমরা যদি একটু শানে নজরুল দেখে এই জুলাই অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত কারা লুটপাট করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা জুলুম করেছে, হ্যাঁ, এই কারা নেতা কর্মীকে কুক্ষি করেছে, তাদের নিজস্ব প্রভাব তৈরি করতে চাচ্ছে, ওদেরকে কোনোভাবেই নেতৃত্বে আনা যাবে না। এবং মানুষের পরিবর্তন হতে দিন লাগে না। ইবলিশও কিন্তু সপ্তম আকাশে গিয়ে জান্নাত থেকে কিন্তু ইবলিশের জন্ম কিন্তু জান্নাত থেকে কিন্তু ইবলিশ বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে। ওই জায়গায় সে পরিবর্তন হয়েছে। আমি বলছি না যে কেউ পরিবর্তন হবে না, কিংবা আমি বলছি না আমি কখনোই পরিবর্তন হব না, এরকম না। তবে আমি আমার রবের কাছে বলি, আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমিন, আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি যেন কোনোদিন এই পরিবর্তন না হই।
আমি যেন এমনই থাকি, আমি যেন খুব সাধারণভাবে এই পৃথিবীতে যাই। আমি যেমন এখন খুব সাধারণ কর্মীদের আমার যারা, আমি যেমন তাদের প্রাণে নিঃশ্বাসে আমি প্রতি সেকেন্ডে আসি। হ্যাঁ, আমি অনেক জায়গায় যাই, আমি গিয়ে দেখি সাধারণ মানুষ, তাদের অনেক আকুতি, ভাই আপনি কবে আমরা আপনার নেতৃত্ব পাবো। আজকেও একজন খুব কান্না করে এরকম বলতেছিল যে আমরা জুলুমের হাত থেকে বাঁচতে চাই, কবে আমরা আপনার নেতৃত্ব পাবো। তাদের যে একটা আশার যেই জায়গাটা, আমার মহান রব যেন উনি আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত আমি যেন কোনোদিনই এই পরিবর্তন না হই, আমি যেন এইভাবেই পৃথিবী থেকে যেতে পারি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আনম ও সাইফুলের সাথে, যিনি তৃণমূল থেকে রাজনীতি করে এসে কিন্তু আজকে এই জায়গায়, যিনি জুলাইয়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি প্রত্যেকটা সংগ্রামে যখন বিএনপির কথা মুখে আনা যেত না তখন পর্যন্ত তিনি বিএনপিকে অর্থাৎ দলকে ছেড়ে যাননি। তিনি কিন্তু বারবার আজকে বলছিলেন যে তিনি যত দূরেই এগিয়ে যাক না কেন তিনি কখনো তার যে নেতৃত্বের জায়গা সেটা থেকে সরে যাবেন না এবং ভবিষ্যৎ তিনি কখনো পরিবর্তন হবে না। যিনি সবসময় তার কর্মীদের সাথে থাকতে চান, দলকে ভালোবেসে যেতে চান, কারণ তিনি তার বাবার আদর্শ লালন করেন, তার বাবার আদর্শ থেকেই কিন্তু হাত ধরেই আজকে তিনি রাজনীতিতে এসেছেন। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে আনম ও সাইফুলদের মতো যোগ্য ব্যক্তিরা যদি সংগঠন চালায় তবেই কিন্তু একটি সংগঠন আরও বেশি চাঙ্গা হয়ে ওঠে। দর্শক, এতক্ষণ ধরে যারা আপনারা ভিউডি বাংলার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।